রমা দেবীর বাড়িতে তার বড় মেয়ে জলি এবং বড় জামাই দীপক আসে। বড় গাড়ি থেকে নেমে দুই স্বামী স্ত্রী ঝুপড়ি ঘরের দরজায় দাঁড়িয়ে থাকে। তখন দীপক বলে, নাও, আমি তোমাকে তোমার মায়ের বাড়িতে নিয়ে এলাম। এবারে তোমার কি কি ফর্মালিটি আছে চটপট বলে ফেলো, তারপর তো আমাদের আবার বেরোতে হবে। তোমার জেদের জন্যই আমি এখানে নিয়ে এসেছি, না হলে তো আমার এত সময়ও নেই। আরে বাবা, 10টা মিনিট দাঁড়াও না, আমি শুধু গিফটগুলো দিয়েই চলে আসবো। জলি গাড়ি থেকে অনেক গিফট নিয়ে ঘরের ভেতরে যায় এবং গিয়ে দেখে তার মা তার জন্য অপেক্ষা করছে। মা, তুই এসে গেছিস? আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আয়, ভেতরে আয় মা। জামাই কোথা? তাকে নিয়ে আসিসনি? তোমার জামাই তো বাইরে গাড়িতে অপেক্ষা করছে, এখানে এসে কি করবে বলো তো? আমি তোমার সঙ্গে একটু দেখা করে চলে যাব বলে এসেছি। তা কি করে হয় রে মা? জামাই প্রথমবার আমার কাছে এসেছে, তাকে ভেতরে নিয়ে আয়। দেখ, আমি তোদের জন্য খাবার তৈরি করে রেখেছি। তোর পছন্দের খিচুড়ি করেছি, আর সঙ্গে ডিমের ঝাল। জামাইকে ডেকে আন, দুজনে মিলে একটু খেয়ে নে মা। মা, আমি এখানে খেতে আসিনি। আর তোমার জামাই এসব খিচুড়ি ডিম এই ধরনের খাবার খায় না। আর তুমি তো জানো এখানে কত নোংরা রয়েছে, আর চারিদিকে ভিজে স্যাঁতস্যাঁতে ভাব। তোমার জামাই এসব জায়গায় খাওয়া তো দূরের কথায়, দাঁড়ানো পর্যন্ত পছন্দ করে না। তাই এসব বাজে কথা রাখো তো। আর এই নাও, এতে তোমার জন্য কিছু গিফট আছে। মারে, এসব গিফটের কি দরকার ছিল বলতো? আমার এসব লাগবে না। দেখো মা, তোমার কি লাগবে না লাগবে তা তো আমি জানি না। বিয়ে হয়ে আমি এখন বড় বাড়ির বউ হয়েছি। তোমাকে যদি কিছু গিফট না দিই তাহলে আমার শ্বশুর বাড়িতেও কথা হবে, আর এখানে আশেপাশের লোকজন বলবে মেয়ে বিয়ে করে বড় লোক বাড়িতে গেছে, আর অথচ মায়ের জন্য কিছু গিফটই দেয়নি। এতে দামি দামি শাড়ি আর কিছু টাকা আছে, আর সঙ্গে একজোড়া কানের দুল আছে। সারা জীবনে তো তুমি কোনোদিনও সোনা গয়না গায়ে তুলেছো বলে মনে হয় না। যাকগে, এবার একটু সোনা পরে নিও। আর হ্যাঁ, পাড়া থেকে যারা দেখতে আসবে তাদেরকে দেখিও আমি তোমার ছোট মেয়ের মতো নয়, কাঙ্গাল ঘরে বিয়ে হয়েছে বলে কিচ্ছু দেব না। চলো, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার আমাকে বেরোতে হবে। জলির কথা শুনে রমা দেবী চোখে জল চলে আসে। তিনি তার মেয়েকে কি বলবেন না বলবেন কিছুই বুঝতে পারছিলেন না। মেয়ে গিফটের ব্যাগ রেখে তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে আসে। তখন রমা দেবী মনে মনে বলেন, আমি তোদেরকে কত কষ্ট করে মানুষ করেছি, তোরা যাতে জীবনে প্রতিষ্ঠিত হোস, তার জন্য নিজে কোনো সুখ সুযোগ সুবিধা ভোগ করিনি। আজ তোরা মাকে দয়া দেখাচ্ছিস। কত আশা করেছিলাম মেয়ে জামাই আসবে, তাদেরকে নিজের মতো করে খাওয়াবো। বড় লোক বলে তোরা কি গরিব মায়ের ভিটিতে একবার একগাল খেতেও পারবি না? ছোট মেয়ের উপরে অভিমান করে তার সঙ্গে সম্পর্ক শেষ করেছি, কিন্তু শেষে একবার তাকে এখানে ডাকবো, তারপর আর আমার মনে তোদের কারোর জন্য কিচ্ছু থাকবে না। এভাবেই তিনি চোখে জল ফেলতে ফেলতে তাঁর অতীতের কথা মনে করছিলেন। আজ থেকে প্রায় 16 বছর আগের ঘটনা। দুই মেয়ের বয়স তখন 7-8 বছর। মেয়েদেরকে নিয়ে তিনি বাড়িতেই বসেছিলেন। হঠাৎ এমন সময় তার স্বামী অর্জুন বাবু শিল্পা নামে একটি মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন, যাকে দেখে রমা দেবী আকাশ থেকে পড়েন। এ কি, কাকে সঙ্গে করে নিয়ে এসেছো? এটা কে? তুমি কি দেখতে পাচ্ছ না? এ হচ্ছে শিল্পা। আমরা দুজনকে বিয়ে করেছি, আজ থেকে ও আমার স্ত্রী, ও এ বাড়িতেই থাকবে। তোমার লজ্জা করলো না? তোমার দুটো মেয়ে রয়েছে, তাদের দিকে একবার চেয়ে দেখো। তুমি কি করে এই কাজটা করতে পারলে বলো তো? ওহ ডার্লিং, তোমার বউ তো খুব ঝামেলা করছে। দেখো, আমি কিন্তু এই অশান্তির মধ্যে তোমার সঙ্গে সংসার করতে পারবো না, তাই তুমি ওকে এখান থেকে তাড়িয়ে দাও, আর না হলে আমাকে নিয়ে অন্য কোথাও চলো। অন্য কোথাও যাবো না, এবারে আমার, আমি এবারে বানিয়েছি, সুতরাং এখন থেকে এ বাড়িতে আমি আমার নতুন স্ত্রী থাকবো। ঠিক আছে, তাহলে তাই হোক। তুমি থাকো তোমার নতুন স্ত্রীকে নিয়ে, তার সঙ্গে সুখে শান্তিতে সংসার করো। আমি আমার মেয়েদেরকে নিয়ে চললাম। এই বলে রমা দেবী তার দুই মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে যান। তাকে দেখে তার মা কান্নাকাটি করে তাকে বাড়ির মধ্যে তুলে নিলেও তার বৌদি এই জিনিসটাকে পছন্দ করেন না এবং সঙ্গে সঙ্গে স্বামীর কাছে গিয়ে অভিযোগ জানিয়ে বলেন, দেখলে তো, তোমার বোন নিজে স্বামীর ঘর ছেড়ে এখানে এসে পড়েছে। এবার সারা জীবন এই ডিভোর্সি বোনকে নিয়ে তোমাকে চলতে হবে, বুঝেছো তো? তুমি এরকম চিৎকার করছো কেন? দেখতেই তো পাচ্ছ বিপদে পড়ে এসেছে, কিছুদিন থেকে নাই চলেই যাবে। এত শুধু শুধু অশান্তি করার কিছুই নেই। তোমার মনে হয় ও কিছুদিন পর চলে যাবে? দেখো, এইসব গল্প না আমার কাছে শেখাতে আসবে না। এই যে তোমার বোন এখন এসে আমার সংসারে জুটেছে, আমার কাছ থেকে কিন্তু ওর জন্য একটাও টাকা বের করতে পারবে না। আরে হ্যাঁ, তুমি যদি ওর জন্য কিছু টাকা খরচ করছো না, তাহলে আমি এই সংসার ছেড়ে চলে যাব। আরে ধীরে বলো, ধীরে, কেউ শুনে নিলে কত খারাপ ভাবে বলো তো। শুনে নিলে শুনবে, আমি কাউকে ভয় পাই নাকি? এটা আমার সংসার, আমার সংসারে আমার ঘাড়ে চেপে বসেছে, তার উপরে আবার ওনাকে ভয় করে আমাকে কথা বলতে হবে?
তারা স্বামী স্ত্রী যখন এভাবে কথা বলছিল তখন রমা দেবী আড়াল থেকে সবকিছুই শুনতে পান এবং তিনি সেই দিনই ব্যাগপত্র গুছিয়ে দুই মেয়ের হাত ধরে সেখান থেকে বেরিয়ে পড়েন। এরপর পথে ঘাটে অনেক সমস্যার সম্মুখীন হয়ে তিনি একটি ফ্যাক্টরিতে কার্যরত করেন। তারপর ভাড়া বাড়িতে থাকেন এবং সন্তানদেরকে মানুষ করেন। সারা জীবন কষ্টশিষ্ট সহ্য করে তিনি দুই মেয়েকে বড় করে তোলেন। বড় মেয়ে জলি পড়াশোনায় খুব একটা ভালো ছিল না, তাই স্কুল পাশ করার পর সে পড়াশোনা বন্ধ করে দেয়। মা, তুই কেন শুধু শুধু পড়ালেখা বন্ধ করে দিচ্ছিস বলতো? আমি তোদেরকে বড় করতে চাই আর তোদের ভবিষ্যৎ ভালো করতে চাই। সেজন্য তোদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে, চাকরি বাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে। দেখো মা, পড়াশোনা করতে আমার এমনিতেই ভালো লাগে না, তুমি আমাকে শুধু শুধু জোর করো না। আর ভবিষ্যতের কথা বলছো, তাহলে তখন একটা কাজ করলেই তো হয়। তুমি একটা বড় লোক ছেলে দেখে আমার বিয়ে দিয়ে দাও, তাহলে দেখবে আমাকে চাকরি বাকরি কিচ্ছু করতে হচ্ছে না, অথচ আমি সুখে শান্তিতে ঘর করছি। বড় মেয়েকে কয়েকবার জোর করার সত্ত্বেও সে পড়াশোনায় আগ্রহ দেখায় না। ওদিকে ছোট মেয়ের নিজের পায়ে দাঁড়ানোর খুব ইচ্ছে, তাই সে পড়াশোনার পাশাপাশি ফ্যাশন ডিজাইনের কোর্সে ভর্তি হয়ে যায়। কয়েক বছর পর রমা দেবী তার মেয়েদের জন্য ভালো ভালো পাত্রের খোঁজ খবর করেন এবং তিনি ভালো যোগাযোগও পেয়ে যান। তিনি তার দুই মেয়েকে ডেকে এ খবর জানালে বড় মেয়ে খুবই খুশি হয়। মা, আমি তো এরকমই একটা ছেলের সঙ্গে বিয়ে করতে চেয়েছিলাম, তুমি না একেবারে আমার জন্য পারফেক্ট সম্বন্ধ খুঁজেছো। এবার আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো। দামি দামি জায়গায় বেড়াতে যাব, ভালো ভালো খাবার খাবো, আর ভালো বাড়িতে থাকবো, বড় গাড়িতে করে চারিদিকে ঘুরে বেড়াবো। আর কি চাই? দেখ মা, সবকিছু পাওয়াটাই জীবনের সার্থকতা নয়, তোকে কিন্তু সবকিছুর কদর বুঝতে হবে। হ্যাঁ মা, আমি সবকিছু দেখে নেব, তোমাকে অত ভাবতে হবে না। তুমি শুধু তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটা করো তো। জলি এই বিয়েতে খুব খুশি হলেও পলি এই বিয়ে নিয়ে খুব একটা খুশি ছিল না। মা, তুমি দিদির বিয়ে দিয়ে দাও, তবে আমার জন্য কোনো সম্বন্ধ দেখতে হবে না। আমি এই বিয়ে করতে চাই না। আমি রতন নামে একটি ছেলেকে ভালোবাসি, আর বিয়ে করলে তাকেই করব। কি বলছিস? আমি তোদের জন্য এত ভালো ভালো সম্বন্ধ এনেছি, আর তোরা নিজেদের পছন্দের ছেলেকে বিয়ে করবি? ঠিক আছে, তোর যদি রতনকে পছন্দ হয় তাহলে ওকে একবার বাড়িতে ডেকে আন। কি করে সে? সেরকম কিছু না মা, ও একটা দোকানে থাকে, সাধারণ বাড়ির ছেলে, আর রতন আমাকে খুব ভালোবাসে। ভালোবাসে? ভালোবাসে মানে কি? ভালোবাসে দিয়ে কি পেট ভরবে? তোর বাবা আমাকে ভালোবেসেছিল, তারপর কি ঘটলো সেটা তো তোরা ভালো করেই জানিস। শোন, এসব ভালোবাসা দিয়ে না কিছু হয় না। জীবনে প্রতিষ্ঠিত ছেলেকে দেখে নিজের জীবন সাথী বাঁচতে হয়। এসব ভালোবাসা টালাবাসা দিয়ে না সংসার করা যায় না। ওহ মা, প্লিজ তুমি এভাবে বলো না তো। আমি রতনকে সত্যি সত্যি ভালোবাসি, আর আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি প্লিজ আমাদের সম্পর্কটা মেনে নাও। দেখ, যা বলার আমি আগেই বলে দিয়েছি, এবার নিজেদের ভালো মন্দ নিজেরাই বিচার করবি। তবে হ্যাঁ, একটা কথা, তুই যদি ওই ছেলেকে বিয়ে করিস তাহলে আজ থেকে তোর সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ। রমা দেবীকে অনেকভাবেই বোঝানোর চেষ্টা করে পলি, কিন্তু তিনি কোনোভাবেই মেয়ের কথায় রাজি হন না। রতন এবং পলির বিয়ে হয়, কিন্তু তাতে রমা দেবীর কোনো রকমেরই মত ছিল না। বিয়ের পর তিনি ছোট মেয়ের কোনো রকমেরই খোঁজ খবর নেন না। বড় মেয়ের বিয়ের পর তিনি প্রায় তাকে ফোন করেন এবং খবর নেন, কিন্তু বড় মেয়ে মাকে খুব একটা পাত্তা দেয় না। বড় লোক বাড়িতে বিয়ে হবার পর তার হাব ভাব অনেকটাই পাল্টে গিয়েছিল। আজ এতদিন পর মেয়ের জন্য নিজের সাধ্যমতো রান্না করে ভেবেছিলেন জামাই এবং মেয়েকে পাশাপাশি খাওয়াবেন, কিন্তু তা আজ হলো না। তাদের ঘরবাড়ি এবং দারিদ্রতাকে ঘৃণা করত। বড় মেয়ে শুধুমাত্র মাকে উপহার দিতেই এসেছিল এবং সেগুলো দিয়ে চলে যায়। এরপর রমা দেবীর খুব জ্বর আসে। তার ছোট মেয়ে এবং জামাই তার কাছে এসে উপস্থিত হয় এবং ছোট মেয়ে ঘরে ঢুকে বলে, মা কেমন আছো? দেখো আমরা এসে গেছি, আমি তোমার জামাইকে সঙ্গে করে এনেছি। মা, আমাদের উপরে রাগ করে থেকো না প্লিজ, আমাদেরকে ক্ষমা করে দাও। কে কে এসেছিস? আমার পলি এসেছিস? হ্যাঁ মা, এই তো আমরা এসেছি, দেখো। এরপর পলি তার মায়ের কাছে এগিয়ে যায় এবং তার মায়ের গায়ে হাত রেখে বলে, এ কি, তোমার তো অনেক জ্বর, তুমি ডাক্তার দেখাওনি মা? দাঁড়াও, আমি তোমার জামাইকে বলছি, ও এক্ষুনি ডাক্তারকে ডেকে আনবে। সঙ্গে সঙ্গে পলির স্বামী রতন একটি ডাক্তারকে ডেকে আনে এবং ডাক্তার ওষুধ দেন। ঘন্টা খানেক পর তার জ্বর কমে যায়। মা, তোরা এসেছিলিস বলে আজ আমার চিকিৎসা হলো, না হলে আমি হয়তো মরেই পড়ে থাকতাম। দেখার কেউ নেই আমাকে। মা, এভাবে বলছো কেন বলো তো? আমি তো আছি, তুমি আমাকে একবার ফোন করে ডাকলেই আমি চলে আসতাম। আচ্ছা ঠিক আছে, এখন চিন্তা করো না, আমি এসে গেছি, এখন সব ঠিক হয়ে যাবে। মা, তোরা কি খাবি? আমি তো সেরকম কিচ্ছু রান্না করিনি রে। মা, দিনের বেলা কি রান্না করেছিল বলো তো? আজ তো দিদি এসেছিল, তাই একটু রান্না করেছিলাম,
কিন্তু ওরা তো খেলো না, সেই খাবারই রয়েছে। আচ্ছা ঠিক আছে, তাই দিয়ে দাও, ওই আমরা খেয়ে নেবো সবাই মিলে। কিন্তু জামাই, ও বেলার খাবার জামাইকে খাওয়াবি? জামাই কি ভাববে বলতো? মা, তুমি এরকম করে বলছো কেন? আপনার মেয়ে যদি দিনের খাবার খেতে পারে, তাহলে আমি কেন খেতে পারবো না? যেমন ও আপনার মেয়ে, আমিও আপনার ছেলে, আমার কোনো সমস্যা হবে না। রতনীর কথা শুনে রমা দেবীর চোখে জল চলে আসে। এই জামাইকে আমি নিজের জামাই বলে মেনে নেব না বলেছিলাম, আর দেখ সে আমার জন্য এত কিছু করলো। আমার ছেলে হলে হয়তো এরকম ভাবেই আমাকে আগলে রাখতো। আজ এই জামাইয়ের জন্য আমার অহংকার বোধ হচ্ছে। আর যে জামাইয়ের জন্য আমি এত অহংকার করেছিলাম, সে আমার ঘরের ভেতরেই এলো না, একবার আমাকে চোখের দেখাও দেখলো না। আপনি এভাবে বলে নিজের মন খারাপ করবেন না, আমরা সব সময় আপনার ছেলে মেয়ে হয়েই থাকবো। এই দেখুন, আপনার মেয়ে আপনার জন্য উপহার পাঠিয়েছে। উপহারগুলো দামি নয় মা, সাধারণ। তোমার জামাই নিজের হাতে তোমার জন্য একটা কম্বল বানিয়েছে, আর আমি তোমার জন্য ব্লাউজ বানিয়েছি, আর এই শাড়িটা কিনেছি। দেখো এগুলো তোমার পছন্দ হয় কিনা। রমা দেবী উপহারগুলো নিয়ে খুশি মনে বলেন, দামের থেকে বেশি ভালোবাসা রয়েছে রে মা এতে। আজ আমি বুঝে গেছি, ভালোবাসাই হচ্ছে সব থেকে বড় উপহার। ভালোবাসার কাছে পয়সা কিচ্ছু না। এভাবেই রমা দেবীর ধারণা পাল্টে যায় এবং তার মেয়ের কাছে পাওয়া উপহার নিয়ে তিনি খুবই খুশি হন। সুপর্ণা ও পলাশের তখন নতুন বিয়ে হয়েছিল, আর তাই তারা বেশ কয়েকদিন ছুটিতেই ছিল। এমনই একদিন পলাশ সুপর্ণাকে একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল। তখন ওহ, কি অর্ডার দেওয়া যায়? হ্যাঁ, সুপর্ণা চাউমিন খেতে ভালোবাসে, আমি বরং ওর জন্য চাউমিন অর্ডার দিই। আর শুনেছি এখানে ভালো চাউমিন পাওয়া যায়, তাহলে সুপর্ণা চাউমিন পেয়ে খুবই খুশি হয়ে যাবে। এই বলে পলাশ অর্ডার দেওয়ার জন্য ওই হোটেলেরই একটি ওয়েটারকে ডাকে ও সে বলে, এই যে ওয়েটার, এদিকে 2 প্লেট চাউমিন দিয়ে যাও তো, আর হ্যাঁ, ননভেজ দেবে। ওকে স্যার, এমনিতেও আমাদের হোটেলের ননভেজ চাউমিন বিখ্যাত, আপনারা বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। ওয়েটারটি এভাবেই পলাশের কথা মতোই অর্ডার নিয়ে সেখান থেকে চলে যায় ও সে কিছুক্ষণ পর 2টো চিকেন চাউমিনের প্লেট টেবিলে দিয়ে যায়। এরপর ওয়েটারটি বলে, স্যার, ম্যাডাম, টেবিলে সস আছে, আপনারা নিজেদের পরিমাণ মতো দয়া করে নিয়ে নেবেন। কি সস? মানে সস দিলেই তো চাউমিন ভিজে হয়ে যাবে, আর আমি ভিজে চাউমিন কখনোই খাবো না। না না, আমার সস লাগবে না, প্রয়োজনে আমি চাউমিনই খাবো না। এই যে পলাশ, তুমি চাউমিন অর্ডার করলে, তুমি তো অর্ডার করার আগে একবার আমাকে জিজ্ঞাসা করলে না? এই যে ম্যাডাম, সসের জন্য কোনো এক্সট্রা টাকা লাগবে না, আর ওটা চাউমিনের সঙ্গে ফ্রি থাকে, আপনি নির্দ্বিধায় খেতে পারেন। আমি বললাম তো আমি খাবো না, আমার সসও লাগবে না আর চাউমিনও লাগবে না, তুমি দুটোই নিয়ে যাও এখান থেকে। সুপর্ণা, তুমি এরকম করছো কেন? তোমার তো চাউমিন ফেভারিট, তুমি তো চাউমিন খেতে খুবই পছন্দ করো, তাহলে এখন খেতে চাইছো না কেন? না আমি খাবো না, তুমি চলো এখান থেকে, আমার কিছু ভালো লাগছে না। এই বলে সুপর্ণা ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। এরপর পলাশও তার পিছু পিছু চলে আসে। আসলে সুপর্ণা চাউমিন খেতে খুবই ভালোবাসতো, কিন্তু তার চাউমিন না খাওয়ার পিছনে অনেক বড় কারণ ছিল। কয়েক মাস আগের ঘটনা। সুপর্ণা তখন বাণীপুর গ্রামে তার বাবা গৌতম বাবু, মা অনামিকা দেবী ও এক দাদা বৌদির সঙ্গে বাস করত। এমনই একদিন, সুপর্ণা তাড়াতাড়ি নে, আমাদের অনেক দেরি হয়ে গেছে। তোর দাদার বিয়ের পর থেকে মাধবী মাসিদের বাড়ি একবারও যাওয়া হয়নি, তাড়াতাড়ি নে। হ্যাঁ মা, এই তো হয়ে গিয়েছে, চলো। এই বলে অনামিকা দেবী এবং সুপর্ণা মাধবী দেবীর বাড়ি যায়। এরপর মাধবী দেবী সুপর্ণাকে এবং অনামিকা দেবীকে নাস্তায় চাউমিন খেতে দেয়, যেটা দেখে সুপর্ণা মনে মনে বলে, আরে বাহ, চাউমিন দিয়েছে, বেশ ভালোই হয়েছে, আই লাভ চাউমিন। এই চাউমিনগুলো আমি একাই খাবো। এখন শুধু এই শুকনো চাউমিনগুলোকে যেমন হোক করে ভেজাতে হবে, কিন্তু কি করে করব? সুপর্ণা মনে মনে এইসবই চিন্তা ভাবনা করছিল। ঠিক সেই সময় মাধবী মাসি বলে, এই তোমরা ততক্ষণ চাউমিন খাও, আমি চাটা নিয়ে আসছি, কেমন? আইডিয়া, আমি তাহলে চা দিয়েই চাউমিন খাবো। এরপর মাধবী দেবী চা নিয়ে আসে এবং চা দিয়ে সে বলে, এই নাও চা খাও। কি হলো সুপর্ণা, অনামিকা, তোমরা খাচ্ছ না যে? আর এই যে সুপর্ণা, তুমি মনে মনে কি ভাবছো? কই মাসি, না তো, কিছুই নয়, এই তো খাচ্ছি। যেমন হোক করে বাহানা করে চাটা চাউমিনে ফেলতে হবে, না হলে শুকনো চাউমিন আমার গলা দিয়ে কিছুতেই নামবে না। এই বলে সুপর্ণা চায়ের কাপ হাতে নিতে গিয়ে একটু ইচ্ছাকৃতভাবেই চাটা চাউমিনে ফেলে দেয়। এরপর মাধবী দেবী বলেন, এ মা, চাটা তো চাউমিনে পড়ে গেল, দাঁড়াও আমি তোমাকে অন্য কিছু করে এনে দিচ্ছি, এটা তুমি খেও না।
না মাসি, ঠিক আছে, তোমাকে আর অত পরিশ্রম করতে হবে না, আমি এটাই খেয়ে নিচ্ছি। মাসি, তুমি কি জানো, আমি তো ইচ্ছে করেই 4টা চাউমিনে ফেলেছি। ইস, এই চায়ে ডোবা চাউমিন তুমি কি করে খাবে? তুমি দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য নিয়ে আসছি। দিদি, তুমি ছেড়ে দাও, ও যখন বলছে খেয়ে নেবে, ওকে ওটাই খেতে দাও, ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। এভাবেই অনামিকা দেবী বলে জিনিসটাকে চাপা দিয়ে দেয়। এরপর খাওয়া দাওয়া সেরে তারা বাড়ি ফিরে আসে। তখন অনামিকা দেবী সুপর্ণাকে বলেন, আমি সব বুঝতে পেরেছি, তুই ওটা ইচ্ছা করেই করেছিলিস। তুই না একদিন মান সম্মান সব দিবি দেখছি। পৃথিবীতে তোর মতো আমি দুটো দেখিনি যে কিনা চাউমিনে জল, কোল্ড ড্রিঙ্কস, চা মিশিয়ে খায়। আরে মা, তুমি এসব বুঝবে না, শুকনো চাউমিন আমার গলা দিয়ে নামতেই চায় না। আর চাউমিনে কোনো লিকুইড ঢেলে খেলে সেটা আরো বেশি সুস্বাদু হয়ে যায়, সেটা জল কিংবা কোল্ড ড্রিঙ্কস চা যাই হোক না কেন। হ্যাঁ, তোর মতো পাগল আর পৃথিবীতে কেউ আছে? তোর ভাগ্য ভালো যে পলাশের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে, অন্য কেউ হলে তোকে বিয়েই করতো না। হ্যাঁ হ্যাঁ মা, ওই জন্যই তো আমি পলাশকে বিয়ে করছি। পলাশ আমার সম্পর্কে সবই জানে, আর ও ভালো করেই জানে আমি ভিজে চাউমিন খেতে পছন্দ করি। এভাবেই তারা মা ও মেয়ে কথাবার্তা বলতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়, আর এদিকে সুপর্ণার ভেজা চাউমিনের নেশা দিন দিন বাড়তেই থাকে। এমনই একদিন সুপর্ণা কলেজে যাচ্ছিল, তখন অনামিকা দেবী বলেন, এই সুপর্ণা, টিফিনটা নিয়ে যা। তুই টিফিন না নিয়ে চলে যাচ্ছিস কেন? না মা, আমি টিফিন নেব না, সেই তো তুমি শুকনো রুটি আর আলু ভাজা টিফিনে দিয়েছো, তার থেকে ভালো আমি আমার বন্ধু পলাশের টিফিন খেয়ে নেব। এই বলে সুপর্ণা কলেজে চলে যায়। এরপর কলেজে ক্লাস শেষে টিফিন শুরু হয়। তখন সুপর্ণা বলে, এই পলাশ, আজ টিফিনে কি নিয়ে এসেছো? তাড়াতাড়ি দাও, আমার খুব খিদে পেয়েছে। আসলে আজ আমি চাউমিন নিয়ে এসেছি, আর আমার ছোট বোন তোমার মতোই চাউমিন খেতে খুব পছন্দ করে, তাই মা টিফিনে আমাকেও চাউমিন বানিয়ে দিয়েছে। আরে বাহ, চাউমিন, এটা তো আমার ফেভারিট, তাড়াতাড়ি দাও, শুনেই জিভে জল চলে এলো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দিচ্ছি, এই নাও, তুমি মন ভরে চাউমিন খাও। এরপর সুপর্ণা পলাশের টিফিন থেকে চাউমিন একাই খেতে থাকে, কিন্তু তাতে তার পেট ও মন কিছুই ভরে না। তখন সুপর্ণা বলে, পলাশ, টিফিনের এতটুকু চাউমিন কি আমার পেট তো দূরের কথা, মনও ভরলো না। চলো না আমরা একটু বাইরে রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি। ঠিক আছে, এখন চলো আমরা রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসি, আমারও খুব খিদে পেয়েছে। এই বলে পলাশ ও সুপর্ণা পাশেরই একটি রেস্টুরেন্টে খেতে যায়, এবং সুপর্ণা তার পছন্দ মতো 1 প্লেট চিকেন চাউমিন আর 1 প্লেট ভেজ অমলেট চাউমিন অর্ডার করে। সুপর্ণা দোকানদারকে বলে, দাদা, একটু বেশি করে সস মাখিয়ে দিন, আমার শুকনো চাউমিন খেতে মোটেই ভালো লাগে না। হ্যাঁ ম্যাডাম, আমি সস মাখিয়ে দিয়েছি, এই নিন আপনাদের চাউমিন। আরে দাদা, এতে সস কোথায় আছে? আরো সস দিয়ে যান, এতটুকু সসেতে কিছুই হবে না। এই যে সুপর্ণা, তুমি আর কত সস নেবে? এতে তো এমনিই অনেক সস দেওয়া আছে, বেশি সস মাখালে চাউমিনের টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যাবে, আর এটা খেতেও ভালো লাগবে না। আমি কতটা সস মাখাবো সেটাও কি তুমি বলে দেবে? আমার অল্প সসেতে হয় না, আমাকে আরেকটু দিয়ে যান দাদা। ম্যাডাম, এখানে আমি সর্ষের বোতলটা রেখে যাচ্ছি, আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন। এই বলে দোকানদারটা টেবিলে সসের বোতলটা রেখে চলে যায়। এদিকে সুপর্ণা নিজের ইচ্ছা মতো বোতলের পুরো সসটা চাউমিনে ঢেলে খেতে থাকে। তাকে এরকম করতে দেখে পলাশ বলে, আরে আরে সুপর্ণা, এটা তুমি কি করছো? তুমি এখন বোতল ভর্তি সসের সবটাই কেন ঢেলে দিলে? আর এটা তুমি কিভাবে খাবে? তুমি এরকম করে সকলেই তো তোমার দিকে চেয়ে আছে, আর ওরা তোমাকে দেখে মনে মনে হাসছে। তুমি দয়া করে তোমার এই কীর্তিকলাপ বন্ধ করো, আর এখন বাড়িতে চলো। ওরা দেখছে তো আমার কি, আমি তো টাকা দিয়ে খাচ্ছি, তাই আমার যেমন ইচ্ছা হবে আমি তেমন করেই খাবো, তাতে কে দেখলো কি বললো তাতে আমার কিছুই যায় আসে না। এরপর সুপর্ণা সস মাখিয়ে চাউমিন খেতে থাকে। এভাবেই কিছুক্ষণ সময় কেটে যায়। তারা খাওয়া দাওয়া শেষ করে বিল পে করতে যাওয়ার সময় পলাশ বলে, দাদা, কত টাকা বিল হলো? মানে আমাদের 2 প্লেট চাউমিন ছিল। চিকেন চাউমিন 150 টাকা, আর ভেজ এগ চাউমিন 80 টাকা, আর ওদিকে 1 বোতল সসের দাম 50 টাকা, মোট মিলিয়ে আপনার 280 টাকা বিল হয়েছে। কি 280 টাকা? আপনি 50 টাকা সসের কেন ধরলেন? সব দোকানেই তো সস ফ্রিতে দেয়, আর আপনি এখানে সসের দাম ধরছেন? সস ফ্রিতে থাকে, সেটা আমি বেশি খাবো না কম খাবো সেটা আমার ব্যাপার। না না, 50 টাকা কিছুতেই দেওয়া যাবে না। আরে ম্যাডাম, আমার দোকানেও সস ফ্রি থাকে, কিন্তু সেটা কাস্টমার পরিমাণ মতোই ব্যবহার করে, আর যেখানে আপনি পুরো বোতলটাই ঢেলে নিয়ে ফাঁকা করে দিয়েছেন, তাহলে তো আপনাকে সসের দাম দিতেই হবে। আপনি কিন্তু শুধু শুধু ঝামেলা করছেন, আমি বললাম না সসের টাকা দেওয়া যাবে না। এই যে আপনি তো দেখছি আচ্ছাই কাস্টমার,
এদিকে রাক্ষসের মতো মুখ লাল করে সস খেলেন আর টাকা দেওয়ার বেলায় দেবেন না বলছেন। ওই সব কিছু আমি জানি না, আগে আপনি আমার টাকাটা দিন। এই পলাশ, ওনাকে 230 টাকা দিয়ে ঝামেলা শেষ করো। টাকা তো আপনাকে দিতেই হবে, কারণ আপনি পুরো বোতল ফাঁকা করে দিয়েছেন, আর এমন করে খাচ্ছিলেন যেন আপনি ফ্রি পেলে একসঙ্গে সব খাবার খেয়ে ফেলবেন। তার টাকাটা বের করুন, না তো খুব খারাপ হয়ে যাবে বলছি। এই যে আপনি কি বললেন? আপনার এত সাহস হলো কিভাবে? আমি দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ ধরেই চুপ ছিলাম, কিন্তু আপনি এখন সব সীমা অতিক্রম করে গিয়েছেন। তখন পলাশ রেগে গিয়ে দোকানদারকে মারতে যায়। এরপর আশপাশ থেকে সকলেই সেখানে ছুটে আসে এবং পুলিশকে ফোন করে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে এসে উপস্থিত হয়। কে এখানে, কে ঝামেলা করেছে? আর পলাশ এখানে কে আছে? ও তুমি পলাশ, তাহলে তুমি হিরো হওয়ার স্বপ্ন দেখছো? এই যে হিরো, চলো আমার সঙ্গে থানায় চলো। অফিসার বাবু, আমাদের কোনো দোষ নেই, উনি আমার বান্ধবীকে তখন থেকে আজে বাজে কথাবার্তা বলে যাচ্ছিল, আর তাই আমি থাকতে না পেরে এরকম বলেছি। এক তো নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে কলেজ ফাঁকি দিয়ে বেআইনি ভাবে বেড়াতে এসেছো, তার উপরে দাদাগিরি দেখাচ্ছ। চলো তোমরা দুজনেই আমার সঙ্গে থানায় চলো। এরপর পুলিশ অফিসারটি পলাশকে এবং সুপর্ণাকে নিয়ে থানায় যায় এবং সুপর্ণার বাবা গৌতম বাবুকে থানায় ডেকে পাঠায়। এরপর গৌতম বাবু সেখানে এসে বলে, স্যার, ওরা বাচ্চা ছেলে মেয়ে, এবারের মতো ওদেরকে ক্ষমা করে দিন, আর আমি কথা দিচ্ছি এরকম ভুল আর দ্বিতীয়বার হবে না। দেখে তো আপনাকে ভদ্র বাড়ির লোক বলেই মনে হচ্ছে, তা আপনার ছেলে মেয়েদেরকে একটু শিক্ষা দিন। এবারের মতো আপনার জন্য আমি ওদেরকে ছেড়ে দিচ্ছি, কিন্তু নেক্সট বার কারোরই কোনো কথা শুনবো না। এরপর গৌতম বাবু পলাশ এবং সুপর্ণাকে নিয়ে বাড়ি ফিরে আসেন। তাদেরকে আসতে দেখে অনামিকা দেবী বলেন, দেখেছিস তো, আমি তোকে বারবার বলতাম তোর এই ভিজে চাউমিনের নেশা একদিন আমাদের মান সম্মান সব ডুবিয়ে দেবে। আর দেখ, আজ তাই হলো। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি কথা দিচ্ছি আর কোনোদিনও আমি ভিজে চাউমিন খাওয়ার কথা মুখেও আনবো না। দরকার হলে আমি চাউমিন খাওয়াই ছেড়ে দেব। হ্যাঁ, সেটাই সবার জন্য ভালো হবে, কারণ আমি সব সময় বাঁচানোর জন্য থাকবো না, বুঝেছিস? সকলেই সুপর্ণাকে এভাবে বললে সুপর্ণা তার ভুল বুঝতে পারে এবং সে ভিজে চাউমিন না খাওয়ার প্রতিজ্ঞা করে। বেশ কিছুদিন পর পলাশ এবং সুপর্ণার বিয়ে হয়ে যায়। এরপর থেকে সুপর্ণা ভিজে চাউমিন খাওয়া ছেড়ে দেয়, এমনকি সে চাউমিন খাওয়াকেই আর পছন্দ করত না। তাই সেদিন ঘুরতে গিয়ে পলাশ চাউমিন অর্ডার করায় সুপর্ণা রেগে গিয়েছিল। এভাবেই সেদিন তারা চাউমিন না খেয়েই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। তখন পলাশও ব্যাপারটি বুঝতে পারে, যাতে করে পলাশ আর কোনোই আপত্তি করে না। এরপর তারা তাদের নতুন দাম্পত্য জীবন নতুন করে শুরু করে।